হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর। তোমাদের যে ক্লাস 7-এর টেক্সট বুক রয়েছে, অঙ্কের বইটা, দেখো 7 পাতায় খোলো বইটা। 7 পাতায় খুলে তোমরা দেখতে পাবে নিজে করি 1.2, নিজে করি 1.2 এর দাগ নম্বর হচ্ছে 6, 7, 8, 9 এবং 10। অর্থাৎ এই 5টা অঙ্ক তোমাদের ঐকিক নিয়মে করতে হবে। এই 5টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তোমরা যারা আগের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে বা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডাইরেক্ট ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করছি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা কি বলছে? বলছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2,825 টাকা। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2,825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হবে হিসাব করি। তাহলে ঐকিক নিয়মে আমায় করতে হবে। তো প্রথমে কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি সমস্যা? সম্পত্তির পরিমাণ লিখতে হবে আর একদিকে মূল্য। সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ আর মূল্য। সম্পত্তির পরিমাণ আর হচ্ছে মূল্য। তো সম্পত্তির পরিমাণ বলছে দেখো 5/7 মূল্য 2,825 টাকা। তাহলে সম্পত্তির পরিমাণ এখানে তোমরা কি লিখতে পারো? অংশ। এখানে অংশ লিখলে আর এখানে লিখলে টাকা। তাহলে সম্পত্তির পরিমাণ কত বলে দিয়েছে? 5/7। দেখো 5/7 মূল্য কত? 2,825 টাকা। আর কত বলেছে? 2/7 মূল্য কত? 2/7 মূল্য কত? এটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন করলাম। তো সম্পত্তির পরিমাণ আমরা কি লিখবো? যে সম্পত্তির মোট সম্পত্তির 5/7 মূল্য 2,825। তাহলে মোট সম্পত্তির 5/7 মূল্য, 5/7 মূল্য 2,825 টাকা। এই হলো মোট সম্পত্তির 5/7 মূল্য 2,825 টাকা। তাহলে এবার আমি কি করব? মোট সম্পত্তির 1 মূল্য, 1 মূল্য হয়ে যাবে কি? তাহলে এটাকে আমার এটাতে ভাগ করতে হবে। অর্থাৎ 2,825 বাই 5/7। ঠিক আছে, এখানে আগে বলে দিই যে সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্য কি সম্পর্ক। দেখবে সম্পত্তির পরিমাণ যদি বাড়ে দেখবে মূল্যটাও বাড়বে, তাই না? কোনো সম্পত্তি যতটুকু অংশ তার যা মূল্য তার থেকে যদি বেশি সম্পত্তি হয় তাহলে কিন্তু মূল্যটা বাড়বে। তাহলে মোট সম্পত্তির পরিমাণ 5/7 মূল্য এত টাকা, তাহলে 1 মূল্য কি হবে? এটা ভাগ হয়ে গেল। তাহলে মোট সম্পত্তির এবার 2/7 মূল্য, তাহলে 2,825 গুণিত 2/7, আর এটা নিচে কত আছে? 5/7। ঠিক আছে, এবার এটাকে আমি ক্যালকুলেশন যদি করি, দেখো সমান দিয়ে 2,825 গুণিত এটা 2/7 আছে, এই হলো। এবার দেখো 5/7টা কি আছে? ভাগে আছে। তাহলে ভাগটা কি হয়ে যাবে? গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হবে, অর্থাৎ 7/5 হয়ে যাবে। মানে এই 5/7টা কি হয়? উল্টে গিয়ে 7/5 হয়ে যায় এবং গুণ চিহ্ন হয়ে যায়। তো এবার এই 7 কেটে গেল, আর 5 দিয়ে যদি কাটি, দেখো এটাকে 28 আছে, তাহলে 5×5 25, 25 হলে 26, 27, 28, 32, তার মানে 5, 6, 30,
আবার 25, 5 5 25, এই হলো। এইবার আমি 2 দিয়ে গুণ করে দেবো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 13, 3 হাতে 1, 5 দুগুণে 10 আর 11, 1130 টাকা। তার মানে সম্পত্তির 2/7 মূল্য হয়ে গেলে 1130 টাকা। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব মোট সম্পত্তির 2/7 মূল্য 1130 টাকা। অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 7 দাগের অঙ্ক কি বলছে। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। 48 জন সৈন্য আছে, তাদের 7 সপ্তাহ মানে 7 7 49 দিনের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। দেখো 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, তার মানে এখানে যেটা করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখবো? লিখবো সৈন্য সংখ্যা এবং দেখো সৈন্য সংখ্যা এটা হচ্ছে জন, এতজন সৈন্য, আর মজুদ খাবারের দিন সংখ্যা, বা আমি লিখবো সপ্তাহের সংখ্যা, লিখি সপ্তাহের সংখ্যা। ওকে, এবার সৈন্য সংখ্যা বলছে কত? 48 জন। 48 জন সৈন্যের কত দিনের খাবার মজুদ আছে? 7 সপ্তাহের খাবার মজুদ আছে। আর আরো 8 জন সৈন্য যোগ দিচ্ছে, ঠিক আছে? আরো 8 জন সৈন্য যোগ দেওয়া মানে আগে 48 ছিল, তার সঙ্গে আরো 8 জন সৈন্য যোগ দিল, তাহলে 48 আর 8, 8 আর 8 16, 6 হাতে 1, 4 আর 5, 56 জন, ঠিক আছে? আর 56 জনের তাহলে কত সপ্তাহ চলবে এটা বার করতে হবে। তাহলে দেখো সৈন্য সংখ্যা যত বাড়বে সপ্তাহের সংখ্যা কি হবে? ধরো তোমার এখানে বলেছে 48 জনের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, 7 সপ্তাহের খাবার মজুদ আছে, মানে যা খাবার মজুদ আছে সেটা 48 জনের 7 সপ্তাহ চলবে। যদি সৈন্য সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে তাদের ওই পরিমাণ খাবারটা কি আর 7 সপ্তাহ চলবে? তাই তো কম দিন চলবে, তাই না? খাবারটা তো পরিমাণে একই, কিন্তু লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে? দিন সংখ্যাটা কমে যাবে, অর্থাৎ সপ্তাহের সংখ্যাটা কমে যাবে। তাহলে সরল নয়, এটা ব্যস্ত সম্পর্ক হবে, অর্থাৎ সৈন্য সংখ্যার সঙ্গে সপ্তাহের সংখ্যা ব্যস্ত সম্পর্ক। কি লিখবো? সৈন্য সংখ্যার সঙ্গে সপ্তাহের সংখ্যা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? সৈন্য সংখ্যার সঙ্গে সপ্তাহের সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো 48 জনের মজুদ খাবারে চলে 7 সপ্তাহ। 48 জন সৈন্যের মজুদ খাবারে চলে, মানে যে খাবারটা মজুদ আছে, মজুদ খাবারে চলে 7 সপ্তাহ। তাহলে একজন সৈন্যের মজুদ খাবারে চলবে তাহলে বেশি সপ্তাহ চলবে, কারণ সৈন্য সংখ্যা যদি কমে যায় তাহলে বেশি দিন চলবে, তার মানে সেটা গুণ করতে হবে, 7 গুণিত 48 সপ্তাহ। এইবার একজনের জায়গায় যদি এবার 56 জন হয়, মানে সৈন্য সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মজুদ খাবারে চলবে কম দিন, অর্থাৎ ভাগ করতে হবে, 7 গুণিত 48 বাই 56, তাহলে 7 8 56 হলো, আর 8 দিয়ে এটাকে ভাগ করলে 6 8 48, তার মানে হয়ে গেল 6 সপ্তাহ।
6 সপ্তাহ। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব দেখো বলছে ওই পরিমাণ খাবারে এত সপ্তাহ চলবে। ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। এটা অ্যান্সার। ঠিক আছে, এরপর 8 দাগের অঙ্কটা দেখো। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। একটা জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারের সকলের আর কতদিন চলবে? ভালো করে বুঝবে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা অঙ্কটা আসে। ঠিক আছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 50 জন নাবিক, দেখো 50 জন নাবিক আছে, সেখানে কতজনের 16 দিনের খাবার মজুত আছে। বোঝা গেল? 10 দিন পর আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ হয়। 10 দিন পরে আরো 10 জন, মানে এর সঙ্গে আরো 10 জন যোগ হয় 60 জন। মানে 10 দিন পরে সংখ্যাটা দাঁড়ায় 60 জন। ঠিক আছে, তো বলছে 60 জনে ওই খাবারে মানে সকলের আর কতদিন চলবে। দেখো 50 জন খাবারে 10 দিন অলরেডি শেষ হয়ে গেছে খাবার। 16 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু সেখান থেকে 10 দিন মাইনাস হয়ে গেছে, কারণ 50 জনের 10 দিন খাবার খেয়ে ফেলেছে, তারপরে 10 জন এক্সট্রা এসছে। তার মানে কত দিনের আর বাকি রয়েছে? 6 দিনের খাবার। মানে 50 জনের 6 দিনের খাবার যখন মজুদ ছিল, তখন আরো 10 জন এলো, মানে ওই 6 দিনের খাবারটা 50 জনের 6 দিনের খাবারটা কতজনে খাবে? 60 জনে। তাহলে 60 জনে যখন লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে এই সংখ্যাটা থাকবে না, এটা কমে যাবে। তার কারণ হচ্ছে 50 জনে যা খাবার খাবে, 60 জনে তার থেকে বেশি খাবার খাবে, আর বেশি খাবার খেলে কি হবে? সময়টা কমে যাবে, অর্থাৎ কম দিনে শেষ হয়ে যাবে খাবারটা। বোঝা গেল? দেখো আমি এখানে পরিষ্কার করে করছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো নাবিক সংখ্যা আর দিন সংখ্যা। নাবিক সংখ্যা মানে এত জন, ঠিক আছে, আর হচ্ছে দিন সংখ্যা। তাহলে কতজন আছে দেখো? 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 10 দিন চলে গেছে। তার মানে 16 থেকে 10 বিয়োগ করলে 6 দিনের খাবার আর মজুদ আছে। 50 জনের 6 দিনের খাবার মজুদ আছে। এই খাবারটা বলছে আরো 10 জন এর সঙ্গে যোগ হলো, মানে 60 জন হলো। 60 জনের কতদিন চলবে? এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে যে নাবিক সংখ্যা যত বেশি হবে, আমার খাবার তাড়াতাড়ি শেষ হবে, অর্থাৎ কম দিনে শেষ হয়ে যাবে, মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে নাবিক সংখ্যার সঙ্গে নাবিক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, নাবিক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। নাবিক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 50 জন নাবিকের মজুদ খাবারে চলে কতদিন? 6 দিন। তাহলে এই খাবারটা যদি একজন নাবিকের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে? বেশি দিন চলবে, 6 গুণিত 50, এই হলো। আর 60 জন নাবিক যদি হয়, 60 জন মানে যদি নাবিক সংখ্যা বাড়ানো হয়, তখন সেক্ষেত্রে কি হবে? তাহলে কম দিন চলবে, 6 গুণিত 50 বাই 60। এইটা এখানে 0 0 কাটলো, এই 6 6 কেটে গেল, তাহলে কত উত্তর আসছে? 5 দিন। ওকে, 5 দিন আসছে। তাহলে উত্তরটা কি লিখবো? যে বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে।
ওকে, এটা অ্যান্সার। এরপর চলো 9 অঙ্কটা করি। 9 অঙ্কটা কি আছে দেখো, বলছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। কতজন লোক? 20 জন লোক কি ঠিক করলো 30 দিনে একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। 6 দিন পর, মানে 6 দিন কাজ করা হয়ে গেছে অলরেডি, তারপরে বলছে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। ঠিক আছে, তাহলে 20 জন লোক ঠিক করলো, তাহলে লোক সংখ্যা আর এখানে দিন সংখ্যা। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা। লোক সংখ্যা দিন সংখ্যা, ঠিক আছে। দেখো 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। তাহলে 20 জন লোকের কতদিন সময় লাগে? 30 দিন সময় লাগে, ঠিক আছে। আর কতজন অসুস্থ হয়ে পড়েছে? 8 জন লোক, মানে 20 বিয়োগ 8, ঠিক আছে। 20 বিয়োগ 8 অর্থাৎ 12 জন লোকের এই কাজটা করতে কতদিন সময় লাগবে? দেখো এখানে কিন্তু একটা জায়গায় ভুল হচ্ছে। এখানে বলা আছে 20 জন লোকে 30 দিনের কাজ সম্পূর্ণ করবে, 30 দিনের কাজ সম্পূর্ণ করবে। 8 দিন, সরি 6 দিন পর বলেছে, 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়, তাহলে 12 জন লোক। তাহলে এখানে দেখো কদিন কাজ কমপ্লিট হয়ে গেছে? 6 দিন। তাহলে 30 বিয়োগ 6 সমান কত? 24 দিনের কাজ আর বাকি আছে। 20 জন লোকের 24 দিনের কাজ বাকি আছে, 6 দিনের কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে 20 জন লোকের 24 দিনের কাজ বাকি আছে, তাহলে ওই কাজটা 12 জন লোকে কত দিনে করবে? বোঝা গেল? তাহলে লোক সংখ্যা যদি কমে দিন সংখ্যা বাড়বে, তার কারণ হচ্ছে যত লোক কমে যাবে তত বেশি দিন সময় লাগবে কাজটা কমপ্লিট করতে। তাহলে ব্যস্ত সম্পর্ক। অতএব লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ওকে, অতএব তাহলে কি লিখবো? 20 জন লোকে একটি কাজ করে, কত দিনে? 24 দিনে। তাহলে একজন লোকে একটি কাজ করবে, ওই কাজটা করবে, বেশি দিন সময় লাগবে, তাহলে 24 গুণিত 20 দিন। আর 12 জন লোকে ওই কাজটা করতে লাগবে 24 গুণিত 20 বাই 12, কারণ 12 দিনে মানে বেশি, 12 জন মানে বেশি জন, বেশি জন হলে কি হবে? সময়টা কম লাগবে, সেজন্য ভাগ করতে হবে। তাহলে 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে? 20 দুগুণে কত হয়ে গেল? 40 দিনে, 40 দিনে হয়ে গেল। তাহলে দেখো অলরেডি 6 দিন কাজ হয়ে গেছে আর এখানে 40 দিন বেরোলো, তাহলে মোট কত হলো? 40 আর 6 46 দিন। তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। অতএব 40 প্লাস 6 46 দিনে, 46 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। এরপর 10 দাগের অঙ্কটা দেখো, বলছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? এখানে কিন্তু 3টে জিনিস রয়েছে, কৃষক সংখ্যা, দিন সংখ্যা আর জমির পরিমাণ। আমাকে বার করতে হবে কি? জমির পরিমাণ বার করতে হবে, তাহলে ওটাকে আমি ডান দিকে রাখবো। তাহলে কৃষক সংখ্যা, এতজন, ঠিক আছে, কৃষক সংখ্যা। তারপরে কি আছে? দিন সংখ্যা,
দিন সংখ্যা, আর কি আছে জমির পরিমাণ, যেটা বিঘায় আছে জমির পরিমাণ। বিঘা। তাহলে কতজন কৃষক বলেছে? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। আর 16 দিনে 30 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে এখানে দেখো 3টে পার্ট রয়েছে, তো যেটা বার করতে হবে সেটার সঙ্গে বাকি দুটো সম্পর্ক বার করতে হবে। তো দেখো কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে জমি বেশি চাষ করতে পারবে, তাহলে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, জমির পরিমাণ কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। আর কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক? যখন কৃষক সংখ্যা বাড়বে তখন কম দিনে কাজ হয়ে যাবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে এবার লিখবো 25 জন কৃষক, 25 জন কৃষক 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। জমি 15 বিঘা জমি চাষ করে। তাহলে একজন কৃষক 12 দিন, আমি একটা একটা করে কমাবো। দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে একজন কৃষক কি হবে? একজন কৃষক বেশি জমি না কম জমি চাষ করবে? তাহলে কম জমি চাষ করবে, তাহলে এটা হয়ে যাবে 15/25 বিঘা জমি চাষ করে। আবার একজন কৃষক একদিনে, তাহলে আরো কমে যাবে, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে 15/25 গুণিত 12। ঠিক আছে, দুটোই কিন্তু নিচে চলে গেল, তার মানে ভাগ হয়ে গেল যেহেতু কমে যাচ্ছে। এবার দেখো একজন কৃষক যত বিঘা জমি চাষ করবে, 30 জন কৃষক তাহলে বেশি জমি চাষ করবে, তাহলে উপরে গুণ হবে। এই আর 30 জন কৃষক একদিনে যা জমি চাষ করবে 16 দিনে আরো বেশি চাষ করবে, তাহলে ওপরে গুণ হয়ে যাবে 15 গুণিত 30 গুণিত 16/25 গুণিত 12 ডট 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 করে দিয়ে দিলাম। এবার দেখো কাটাকুটি করছি। 5 3 15, 5 5 25, 5 6 30, 6 2 12, 2 8 16 হলো। তাহলে 3 8 কত হয়ে গেল? 24 বিঘা। 24 বিঘা। তাহলে উত্তরটা কি হবে? 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। অর্থাৎ 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। অ্যান্সার। ঠিক আছে, তাহলে 10 পর্যন্ত আমি করিয়ে দিলাম এবং এর সঙ্গে নিজে করি 1.2 শেষ হয়ে গেল। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, অঙ্কগুলোকে বুঝবে ভালো করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।